বহু বছরের পুরানো বাড়িঘরকে কিভাবে চকচকে ঝকঝকে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার রেগুলার রুটিন একদম সকাল থেকে দুপুর পর্যন্ত শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে পাচ্ছেন খুব সকালবেলায় ঘুম থেকে উঠেই শুধু এহসানকে ডাকাডাকি শুরু করি। চোখগুলা খুলেই যখন অ্যালার্ম বাজে তখন থেকে এহসানকে ডাকাডাকি করি। তো এহসানকে ডেকে তারপর উঠিয়ে তারপর হাত মুখ ধুয়ে রেডি করে মাদ্রাসায় নিয়ে যেতে হয়। আর দেখতে পাচ্ছেন টিনের ঘরে চাল ভিজা, তার মানে বৃষ্টি হয়েছিল। তো ভালোই ছিল, কিন্তু বৃষ্টি যতই হোক না কেন ঠান্ডা কিন্তু মানে গরম কিন্তু কমে না, ঠান্ডাই থাকে, গরমই থাকে, ঠান্ডা হয় না। মানে প্রচণ্ড পরিমাণে গরম, সারাক্ষণে ঘামাচ্ছি। রান্নাঘরে তো আসাই যায় না। আমাদের রান্নাঘরটা কিন্তু পশ্চিম দিকে পুরো রৌদ্রটা আসে। রান্নার সময় দেখবেন অনেক সময় রৌদ্রের জন্য রান্নাবান্নাগুলো দেখাই যায় না। কিছু কিছু সময় আছে যে আমি রান্নাগুলোই যদি একটু লেট হয়ে যায় স্কিপ করে দেই, কারণ রৌদ্রের জন্য কিছুই দেখা যায় না। তার জন্য আমি এহসানকে দিয়ে আসার পর এখানে রান্না করে এসে প্রথমেই চুলা এবং চুলার আশপাশটা একটু মুছে নিয়েছি। রাতের বেলা তো আমি সবগুলা কাজ গুছিয়ে তারপর ঘুমাতে যাই, যতই রাত হোক না কেন। তো বাচ্চাদেরকে আমি যখন পড়াই, তো পড়ানোর পাশাপাশি আমি চেষ্টা করি রান্নাঘরটাও পরিষ্কার করে তারপর চুলা এগুলো পরিষ্কার করে তারপর ঘুমানোর জন্য। তারপর এই তো আমি সকালবেলা তো এহসানকে দিয়ে আসলাম। তো আসার সময় আমার চিড়া নিয়ে আসছি। তো যখন এহসানকে আনতে গিয়েছিলাম ওর ছুটি 9টায়, তো যখন আনতে গিয়েছিলাম তখন কিন্তু আমার চিড়া নিয়ে আসছি। এহসান আমার সাথেই ছিল, ওর তো আম খুব পছন্দ। আর ওদিকে হচ্ছে যখন ওকে দিয়ে আসছিলাম এসে আবার ঘরে টুকটাক কাজ করে তারপর এগিয়ে গিয়েছিলাম। যেমন রাতে ধুয়ে যে ঝুড়ির মধ্যে যে থালা বাসনগুলো রেখেছিলাম এগুলো আবার একটু গুছিয়ে টুছিয়ে তারপর ডাইনিং টেবিলটা একটু মুছে টুছে গেলাম। তারপরেও কিন্তু অনেকবার মোছামুছি করতে হয়, কারণ জানালার একেবারেই পাশে, তো ধুলাবালু প্রচুর পরিমাণে পড়ে। আর আমাদের বাসাটা দেখতেই পান একেবারে রাস্তার পাশে। আমার মনে হয় 2তলা বা 3তলা বাসার মধ্যে বেশি ধুলাবালু পড়ে। এত মোছামুছি করি তারপরও ধুলাবালু কমে না। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য একটু লাল চা করেছি আর খুব পছন্দের নিমকি নিলাম। আগে অনেক বেশি ভালো লাগতো নিমকি দিয়ে দুধ চা দিয়ে এবং ব্রেড দিয়ে দুধ চা দিয়ে, এখন আর আগের মতো এত একটা টানে না, বেশি একটা ভালো লাগে না। তারপরও এখন আমি আজকে সকালে আর কি নাস্তা হিসেবে লাল চা আর নিমকি খাচ্ছি। নিমকিগুলো না খেলে আবার নরম হয়ে যাবে, আর মুচমুচা থাকলে অনেক বেশি ভালো লাগে। আর এই নিমকিগুলো হচ্ছে আমাদের বাসা থেকে আর কি, তো বাসা থেকে নিয়ে আসা হয়েছিল। তো ওইগুলাই এখন ওরাও খাবে, আমিও খাবো। তো আমি একটু লাল চা দিয়ে খেয়ে নিচ্ছি। দুধ চা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। আমার তো চা খাওয়া নিমিষেই শেষ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি নিমিষে, কিন্তু কমপক্ষে আধা ঘন্টা লেগেছে, কারণ এত তাড়াহুড়া করে খেতে আমার ভালো লাগে না। একটু রিল্যাক্স মুডে আস্তে ধীরে খাবো, ওটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওই চা খাওয়ার সময়টাই আমার মনে হয় কি আমার একটু মানে রেস্ট নেওয়ার টাইম আর কি। একটু আস্তে ধীরে চাটা খাই, তো ফ্যানটা ছেড়ে তারপর ফ্যানের নিচে বসে। তো এখন হচ্ছে আবারও চলে আসছি কাজের মধ্যে। প্রথমে আমি থালা বাসন রাখার যে ঝুড়িটা আছে, ঝুড়ি এবং নিচে যে ট্রেটা আছে সেটা আমি ধুয়ে দিব। এটা সপ্তাহে আমি 3বার ধোয়ার চেষ্টা করি, তা না হলে বেশি ময়লা দেখা যায়। আর দেখবেন ময়লা যদি হয় আর কি, তাহলে দেখবেন থালা বাসন ধুয়ে রাখতে ভালো লাগে না, কেমন জানি শ্যাওলা হয়ে পিচ্ছিল পিচ্ছিল টাইপ হয়ে যায়। তো সপ্তাহে 3বার তো আমি কমপক্ষে ধুয়ে থাকি। ওই থালা বাসনগুলো যখনই কম থাকে আমি বেশিরভাগই সকালবেলা কী করি, থালা বাসনগুলো গুছিয়ে আগে ট্রে এবং যে ঝুড়িটাকে ধুয়ে নেই, এতে করে না এটা অনেক বেশি সুন্দর থাকে, পরিষ্কার থাকে। আমার এই কাজগুলো আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন, আবার সুন্দর সুন্দর অনেক কমেন্ট করেন। আমার প্রথম থেকেই কিন্তু আমি খুব সাহস করে এবং খুবই কনফিডেন্স নিয়ে কিন্তু আমার চ্যানেলটা খুলেছি। অনেক ধৈর্য ধরে একজন আপু আমাকে লিখেছে, আপু কত সালে চ্যানেল খুলেছো? 2019 সাল থেকে 26 সাল পর্যন্ত আছে। 2019 সালের আগস্টের 4 তারিখ থেকে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি।
এই যে আপনারা এত প্রশংসা করেছেন আমার পাতিলের, তো এই পাতিলের সেট দিয়ে কিন্তু ওই বছরে আপনাদের ভাইয়া প্রথম পাতিল আনা বাহির থেকে শুরু করেছে। আর ওই পাতিল, এই স্টিলের পাতিলের সেটগুলা দিয়ে রান্নাবান্না করে শুরু করেই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করে, আর আজও পর্যন্ত এই পাতিলগুলা ব্যবহার করতেছি। 8 বছর হয়ে গিয়েছে। ওই দিন আপনাদেরকে কমই বলেছি যে 7 বছরের উপরে, 8 বছর হয়ে গেছে এই পাতিলগুলার বয়স। তো এইগুলা এখনও পর্যন্ত রান্নাবান্না করি এবং আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা অনেক অনেক প্রশংসা করেছেন আমার পাতিলগুলার, তো আলহামদুলিল্লাহ আপু, তো অসংখ্য ধন্যবাদ আপুরা, ভালো থাকবেন। আচ্ছা, বহু বছরের এই যে পুরানো বাড়িঘরটাকে আমি কিভাবে চকচকে ঝকঝকে রাখি, তো সেটা তো আপনারা আমার ভিডিওর মধ্যেই দেখেন। আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন যে আপু তুমি তোমার বাড়িটা রং করো, এটা করো, ওটা করো, তারপর তুমি তো সারাদিনই কাজ করো, তোমার কাজগুলো আমাদের অনেক ভালো লাগে। তো তুমি যেভাবে কাজ করো ওভাবে কাজ করতে, গুছিয়ে কাজ করতে আমাদেরও ভালো লাগে তোমার কাজগুলো দেখে, এবং তোমার মতো করে আমি কাজ করতে চাই এবং ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার মতো একজন সাধারণ ঘরের মেয়ে এবং বউ বলতে পারেন। তো আমার কাজগুলাও যে আপনারা অনেক বেশি পছন্দ করেন, সেটা যে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যে এত সুন্দর করে আমাকে কমেন্ট করেন, লিখেন, তো ওই কমেন্টগুলো পড়লে অনেক ভালো লাগে যে আমার কাজগুলো আপনারা অনেক বেশি পছন্দ করতেছেন। আর এই ভিডিওর মধ্যে না আমার সংসারটাকে, সংসার বলেন আর ঘর বলেন, আমার কাজ বলেন, এগুলাকে কিন্তু আমি দেখতে পাই। আর এই যে সারাদিন কাজ করি, তো এভাবে তো আর বোঝা যায় না। তো যখন ভিডিওটা করি, এডিট করি, তখন দেখি যে আমি কিভাবে কাজ করি। আমার কাছেও ভালো লাগে, আর ভালো লাগা থেকেই ভিডিওগুলো করা। আর ওগুলাই আপনারা অনেক পছন্দ করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আচ্ছা, আসমা আক্তার এরকম একটা আইডি থেকে আপু লিখছে, আপু তুমি কি ভাড়া থাকো না নিজেদের বাড়ি? আপু এটা আমাদের নিজেদের বাড়ি। এই প্ল্যাটফর্মে যে ভিডিও আপলোড করে কত কথা শুনলাম যে আমাদের ফ্লোরে টাইলসের জন্য, বেসিনের জন্য, রঙের জন্য আমাদের বাড়িটা অনেক পুরানো, রঙের জন্য খারাপ দেখা যায়, কত কিছু যে শুনলাম। যদি ভাড়া থাকতাম কখন যে একটা টাইলস বাসা দেখে তারপর সুন্দর একটা বাসাতে চলে যেতাম। তা যেহেতু আপু আমাদের এটা নিজেদের বাড়ি, তো কোথাও যাওয়ার জায়গা নেই। তারপর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে যে থাকার মতো একটা জায়গা দিয়েছেন। তো এই যে ঘরটা থাকাতে, তো পুরানো হোক আর যাই হোক, রং থাকুক বা না থাকুক, রং তো করে নিলেই হবে। আল্লাহ যে আমাদের জন্য একটা জায়গা রেখেছেন থাকার মতো, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো দোয়া করবেন আপু, এটা আমাদের নিজেদের বাড়ি, আর এটা তো অনেক পুরানো, তো অনেক দিন হয়েছে, 13-14 বছর হয়ে গেছে বাড়িটা রং করা হয়েছে। তারপর কিন্তু আর রং করা হয় নাই। আমার ভাইয়ার বিয়ের সময় যে উপরে দোতলাটা করার সময়, ঘর করার সময় যে রং করা হয়েছে, তারপর আর রং করা হয় নাই। তার জন্য আপু এই যে বৃষ্টি বাদল এটা সেটা হয় না, তো তার জন্য কিন্তু রঙগুলা খারাপ হয়ে গেছে। আর যেহেতু বাচ্চাদের ঘর, দেখবেন বাচ্চাদের ঘরে আঁকাআঁকি করে, দেয়ালগুলা দেখতে খারাপ দেখা যায়, সেটা আমি বুঝি। তারপরও আমি যতটুকু পারি আমার সবচেয়ে ভালোটাই দেওয়ার চেষ্টা করি, আর চেষ্টা করি আপনাদের সাথে আমার নর্মাল সাধারণ ঘরের ব্লগগুলা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপুরা বলেন যে আপু তোমার কাজকর্মগুলো দেখলে ভালো লাগে, আমাদেরও কাজ করতে ইচ্ছা করে। আবার অনেকেই বলেন আপু তুমি এত কাজ কিভাবে করো, আমার তো এই কাজগুলো করতে ভালো লাগে না। তো আপু ভালো লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। আমার কিন্তু আমি বিয়ের আগ থেকেই রান্নাবান্না করি, ঘর গোছাই, যেহেতু আমি ভাই বোনের সবার বড়, ঘর গোছাই, রান্নাবান্না সব কিছু কিন্তু আমার বিয়ের আগে থেকেই পারতাম। তার জন্য আমার এত একটা খারাপ লাগতো না, কারণ ভাই বোন আছে, মা আছে, সবার আমার বুবু ছিল, বুবুর গোসল, কাপড় চোপড় ধোয়া থেকে এগুলো আমি করতাম। অনেক সময় আমার বুবুর তো অনেক হয়ে গেছিলো, লাস্ট পর্যায়ে বিছানায়, কিন্তু বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হইতো। শীতের সময় কি করতাম, কোলে করে বুবুকে বাহিরে নিতাম। তো
তো নিয়ে গোসল করাইয়া আবার ঘরে নিয়ে আসতাম, কাপড় চোপড় ধুয়ে দিতাম। তো ওইভাবে আমার আগে থেকেই আমি কাজ এবং রান্নাবান্না এগুলো আমি পারি। আমার আম্মা গ্রামের বাড়িতে চলে যেত, যেহেতু আমার বাবা একজন মানে প্রবাসী ছিলেন, বাইরে থাকতো। আমার আম্মারও ঘরে বাইরে সব কাজ করতে হইতো। তো দেখা যেত কি অনেক সময় লেট হইলে তারপর আমাদের গ্রামের বাড়িতে যেত অনেক কাজে। তো আমি যেহেতু বাড়িতে থাকতাম রান্নাবান্না ওগুলো করতে করতে আমার শেখা হয়ে গেছে আর কি। তো বিয়ের আগে থেকেই সব কিছু পারতাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, তাই আপনাদেরকে বলে দেওয়া। এইখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিচ্ছি। এইখানে আজকে বিছানার চাদরটা উঠাবো, তাই বিছানার চাদরটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর পরিষ্কার আবার একটা চাদর বিছিয়ে দিলাম। আমার একজন বোন আমাকে এই চাদরটার কথা বলছিল যে কোথায় থেকে নিছে। আপু মনে হয় ব্রাহ্মণবাড়িয়াতে থেকে, হ্যাঁ আপু বলছিল ব্রাহ্মণবাড়িয়াতে থাকে। আপু আম্মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আম্মা বলছে এটা নিউ মার্কেট থেকে এই চাদরটা নিয়েছিল। তো এই তো আপু বলে দিলাম। আর গজ জানে মানে কত টাকা গজ যে বললো সেটা খেয়াল, 200 টাকার উপরে বলছিল, 250 টাকা মনে হয় বলছিল গজ। তো এই তো আপু বলে দিলাম, আপু যদি ভিডিওটা দেখে থাকে হয়তো বা আপু শুনবে। তো বিছানাটা তো গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর এইখানে আমি এই যে করে নিয়েছি, ফ্রিজটাকেও পাশাপাশি মুছে নিচ্ছি। তো ফ্রিজ তারপরে এই রুমে যে ফার্নিচারগুলো আছে এগুলাকে পাশাপাশি মুছে নিব। তো যেই রুমে আসি সবগুলা কাজ করে তারপরে এই রুম থেকে বের হই। যেমন বিছানা যখন বিছানা গোছানোর পর তারপর আমি ওয়ার্ড্রোব তারপর টেবিল যাই থাকে, যেই রুমে যেই ফার্নিচার থাকে সব কিছু মুছে টুছে তারপর আমি বের হই। তো এখন আমি ওয়ার্ড্রোবের উপরটাও দেখলাম যে বেশ ধুলা পড়ছে, তো এটাকেও আমি মুছে নিয়েছি। মুছে নিয়ে ফ্রিজগুলোও তো মোছা হয়ে গেছে, তারপর আলমারিটা মুছে নিব। সব কিছু মুছে তারপর বের হব, যেন আজকে আর কোনো মোছামুছি না করতে হয়। হ্যাঁ বিছানাটা একটু গোছাতে হবে আর কি, একটু চাদরটা টেনে টেনে ঠিকঠাক করতে হবে এই আর কি। আর এই তো আমি সবগুলা ফার্নিচার একটু মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম, চাদরটাও পাল্টিয়ে নিলাম। আর এই রুমে এই ফার্নিচারগুলাই আছে। তো অনেকেই বলেন আর কি, তো পাশের রুমের চেয়ে এই রুমটা একটুখানি ছোট। তো এখন আমি রান্নাবান্না বসাবো, তো অবশ্যই করতে হবে। এখন আমি মুগ ডালগুলাকে একটু ভিজিয়ে নিব। তো মানে প্রথমে একটু ভেজে নিব, তারপর আমি ভেজাবো। তো যতটুকু রান্না করব ঠিক ততটুকু। তো চাল কুমড়া দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, আর সাথে তো পাশাপাশি মাংস আছে। আর এদিকে এই তো দেখতে পাচ্ছেন আমি একটুখানি ভেজে নেই। তো যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে উঠিয়ে নিব, একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। তারপর এদিকে আছে একটুখানি মুরগির মাংস। তো এই তো রান্না হয়ে গেছে, মানে আমি উঠিয়ে নিব আর কি। তো এসানে খাবারটা দিতে হবে, তো এসানে খাবারগুলো আমি আগে রেডি করি, তারপর আমি অন্যান্য রান্নাগুলো করি, কারণ 12টার সময় এসানের মাদ্রাসায় যেতে হবে। তো ওর বক্সের মধ্যে আমি দিচ্ছি ভাত, তো ভাত দিয়ে তারপর মাংস দিয়ে দিব। তো ওর একটা তরকারি হলেই হয়। তারপর এখানে আদা রসুন বাটা খুলতে হবে। তো আদা রসুন বাটাটা আমি খুলে নিচ্ছি, কারণ মশলার বক্স প্রায় খালি আর কি। তো মশলাগুলা খুলতে হবে, এখন রেখে দিব বরফ ছালে আমি করব। এখন এহসান বাংলা ম্যামের কাছে পড়তেছে। তো বাংলা ম্যামের কাছে যখন পড়ে তখনই ওর খাবারটা আমি রেডি করে ফেলি। তো আজকে বিকেলে ওর টিফিনে থাকবে আপেল আর ভাত, দুপুরবেলা খাবে আর কি জোহরের নামাজের পর। এদিকে তরকারিগুলাও একটু নাড়াচাড়া করে আমি দেখছিলাম। আর পাশাপাশি কিন্তু শুধু রান্না করলেই হয় না, রান্নার পাশাপাশি অনেক কাজ করি। তো অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করি। তো এদিকে হচ্ছে আমি মুগ ডালগুলোকে আমি ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর আমি এখানে চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর যে রান্নাটা করে নিব। আর এই তরকারিটা থেকে গেলে কিন্তু সকালবেলা রুটি দিয়েও আমাদের হয়ে যায়। আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে মশলাগুলো অ্যাড করে দিব। ক্যামেরা অফ করে তারপর এহসানকে কিন্তু রেডি করে ওকে আবার মাদ্রাসায় দিয়ে আসছি। এসে আমি তরকারিটা বসিয়েছি। এখানে অল্প করে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর এখানে আদা রসুন বাটা দিব, দিয়ে তারপর নেড়েচেড়ে নিয়েছি। নিয়ে এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ জাল করব, যেহেতু এখন মশলাটা দিলাম, মশলা গন্ধটা যেন চলে যায়। তারপর এদিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি পাশের চুলাতে শুকনো মরিচ আর পেঁয়াজটাকে ভেজে আমি দিয়ে দিলাম।
দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিলেই হয়। এইটা কিন্তু অনেক ভালো লাগে, পেঁপে, লাউ, চাল কুমড়া দিয়ে খেতে ভালো লাগে। যেহেতু মাংস আছে তার জন্য আর মাছ দিয়ে রান্না করি না, এভাবেই রান্না করে নিয়েছি। আর পাশাপাশি আমি রান্নাঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ভাতও রান্না করে নিয়েছি, দুধ দিয়ে গেল, দুধ জাল বসাবো। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।